তখন স্থানীয় সময় দুপুর 2:10 ভারতীয় সময় 3:45, ঠিক সেই সময় একেবারে এয়ার শো চলছিল দুবাইতে এবং তখনই ভেঙে পড়ল তেজাস। মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ। কি ঘটলো সেই সময় আপনাদের সামনে। প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায় আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। আমি শুরুতেই তার কাছে আসবো। সচরাচর সুকান্তবাবু, কোনো এয়ার শো যখন হয় বা কোনো প্রদর্শনী যখন হয়, যে ছবিটা আমরা দেখতে অভ্যস্ত হয় ফাইটার জেটের ক্ষেত্রে, যে একেবারে উল্কার গতিতে সেই ফাইটার জেট নেমে আসে, মাটি ছোঁয়ার কয়েক সেকেন্ড আগে একেবারে তারপরে একদম উপরে আকাশের দিকে উড়ে যায়, এই ছবিটা দেখতে আমরা অভ্যস্ত। এক্ষেত্রে গলদটা কোথায় হলো, কি কারণ ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে যার জন্য এই ভয়াবহ বিপর্যয় এবং আমরা পাইলটকেও হারিয়েছি? দেখুন, একটা বিপর্যয়ের ক্ষেত্রে অনেক রকম সমস্যা, বিভিন্ন ধরনের কারণ হতে পারে। সেগুলো আমাদের অ্যাকচুয়ালি পরবর্তীকাল ক্ষেত্রে অ্যানালিসিস করতে হবে। এবং আপনারা শুনে থাকবেন যে ইন্ডিয়ান এয়ারফোর্স অলরেডি কোর্ট অফ এনকোয়ারি ডিক্লেয়ার করেছে। তো কোর্ট অফ এনকোয়ারির মাধ্যমে আমরা সঠিক মূল কারণটা আমরা সেখানে পৌঁছবার চেষ্টা করব। এক্ষেত্রে এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডারের প্যারামিটার্স অ্যানালিসিস করে তখন বোঝা যাবে যে কোন যন্ত্র ওই সময় বিকল হয়েছিল বা আদৌ বিকল হয়েছিল না হিউম্যান এররের এখানে কোনো রকম পার্ট আছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে ফ্লাইংয়ের যে অ্যানালিসিস যদি করেন ছবিটাতে, দেখবেন নর্মাল ফ্লাইং একটা ফ্লাইং করে পাইলট, ঠিকই বলেছে, নিচ থেকে উপরের দিকে স্টিপ টেক আপ করে বা উপর থেকে নিচে নামে। কিন্তু এখানে যখন ক্র্যাশটা হয়েছে তখন উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু কন্ট্রোল টোটালি হারিয়ে ফেলেছে। এবার এর পেছনে বিবিধ কারণ হতে পারে, নাম্বার অফ রিস্ক ফ্যাক্টরস এখানে কাজ করে। যদি আমি টেকনিক্যাল অ্যানালিসিস করি, আপনি এরকম হতে পারে যে কন্ট্রোল ফেলিওর হতে পারে, যেখানে র্যাডারের কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছিল না, হয়তো র্যাডারের সাথে আপনার যে র্যাডার প্যাডেল তার কোনো লিঙ্কেজ ছিল না, কোনো রকমভাবে ডাইরেকশন তিনি চেঞ্জ করতে পারেননি। অথবা হতে পারে টোটাল হাইড্রোলিক ফেলিওর হয়ে গেলে আপনি এয়ারক্রাফটকে কোনো রকম কন্ট্রোল আমরা করতে পারবো না, টোটালি সমস্ত কন্ট্রোল এত হার্ড হয়ে যাবে পাইলটের পক্ষে সেই কন্ট্রোল করা মুশকিল। এবার আসছে আমরা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। এখানে সবথেকে বড় হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফটে যদি ফ্লেম আউট হয়ে যায়, ফ্লেম আউট মানে টোটালি যদি সাডেন সিজ হয়ে যায়, ইঞ্জিন সিজ হয়ে যায়, তাহলে কিন্তু পাইলটের পক্ষে কোনো রকম সেই ইঞ্জিনকে বা এয়ারক্রাফটকে কন্ট্রোল করা অত্যন্ত মুশকিল। কারণ আপনি জানবেন এটা নর্মাল ফ্লাইং নয়, এটা এয়ার শো। অর্থাৎ এয়ার শো করলে বিভিন্ন ধরনের ম্যানুভারিং আপনি দর্শকদের সামনে আমরা তুলে ধরি। বিগত দিনে অনেক এয়ার শো হয়েছে এবং সব ক্ষেত্রেই দেখবেন যে স্পেশাল ফ্লাইং হয় এটা, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য বিভিন্ন ধরনের ম্যানুভারিং করা হয়। এই মুহূর্তে ম্যানুভারিংয়ের ক্ষেত্রে যদি এই তিনটে অর্থাৎ কন্ট্রোল ফেলিওর অথবা হাইড্রোলিক টোটাল ফেলিওর অথবা ধরুন ফ্লেম আউট অফ ইঞ্জিন যদি হয়ে যায়, পাইলটের পক্ষে তা কন্ট্রোল করা খুবই মুশকিল। আর একটা জিনিস, এখানে একটা বিরাট ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ পাইলটের জীবন গেছে। আমাদের দেশে একটা পাইলটের জীবন যাওয়া মানে আমাদের অনেক ক্ষতি, আমরা সত্যি সেটব্যাক একটা পাইলট চলে গেলে। সেই ক্ষেত্রে মনে রাখবেন যে পাইলট এখানে কিন্তু ইজেক্ট আউট করতে পারেনি, সেই ডিস্টেন্স বা সেই অল্টিটিউড বা সেই হাইট সে পায়নি যেখান থেকে ও সাডেন এখান থেকে ইজেক্ট আউট করবে। তার মানে তার ক্ষেত্রে যখন এই অ্যাক্সিডেন্টের সিচুয়েশনটা এসেছিল, তার কাছে হঠাৎ মানে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড তাকে কিছু করতে হতো, তিনি বুঝতেই পারেননি যে এরকম একটা সিচুয়েশন আসবে। তাই জন্য এটা এফডিআর অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে সঠিক কী কারণ। তবে আমার
যা পূর্ব অভিজ্ঞতা, তা থেকে আমার মনে হয় যে 3 ধরনের কারণ যেগুলো আমি বর্ণনা করলাম, অর্থাৎ কন্ট্রোল ফেলিওর হতে পারে, হাইড্রোলিক ফেলিওর হতে পারে, বা ফ্লেম আউট অফ ইঞ্জিন সাডেন হতে পারে, এইগুলো কিন্তু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। একেবারে এবার তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তে নিঃসন্দেহে উঠে আসবে যে ঠিক কি কারণে এই বিপর্যয়। আমরা 6টা অ্যাঙ্গেল থেকে আপনাদের সামনে তুলে ধরছি একেবারে ঘটনার মুহূর্ত। দুবাইয়ের আকাশে এয়ার শো চলছে এবং এই এয়ার শো 5 দিন ধরে চলছিল, আজকে ছিল তার শেষ দিন এবং শেষ দিনে এই বিপর্যয় ঘটলো। বিভিন্ন জায়গা থেকে এই দুর্ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ঠিক 1 বছর আগে এই তেজাস ভেঙে পড়েছিল রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়েছিল তেজাস। এটা ছিল গত বছর মানে 2024 সালের মার্চ মাস, যেখানে তেজাস ভেঙে পড়েছিল এবং আজকে দেখা যাচ্ছে সেই ফাইটার জেট ভেঙে পড়লো দুবাইয়ের আকাশে এবং তাতে মৃত্যু হলো পাইলটের। দুটো ছবি, 1 বছরের ব্যবধানে দুটো বিপর্যয়। এটা মাথায় রাখতে হবে যে তেজাসের যে 23 বছরের ইতিহাস, তার মধ্যে জয়সলমীরের ঘটনা ছিল প্রথম, যেখানে প্রথমবার ক্র্যাশ করেছিল তেজাস। আর আজকে যে ক্র্যাশ করলো অর্থাৎ দ্বিতীয় ক্র্যাশ, সেখানে কিন্তু মৃত্যু হলো পাইলটের। এবার এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, যেটা নিয়ে আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। জয়সলমীরের ক্ষেত্রে যেটা দেখা গেছিল যে ইজেক্ট আউট করতে পেরেছিলেন পাইলট নিজেকে, এই ক্ষেত্রে কেন পাইলট নিজেকে ইজেক্ট আউট করতে পারলেন না? নাকি আপনার কোনো বিশেষ কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে যে পাইলট ইজেক্ট আউট করলেন না? দেখুন, এটি একটি সুপারসনিক 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। পৃথিবীর খুব কম দেশের কাছে এই টেকনোলজি আছে, হাতে গোনা দেশ, 3-4টে দেশের কাছে আছে, ভারত তার মধ্যে একটি অন্যতম দেশ। এইবার এই মুহূর্তে কি হলো, কেন হলো, এটা ইটস টু আর্লি, এখন সময় না, মানে আমরা কেউই পারবো না এটা বলতে, এটার জন্য সময় লাগবে, অনেক রিসার্চ হবে, তারপরে জানা যাবে। আমি একটু অন্যভাবে বলি, এই তেজাস এয়ারক্রাফটটি আমাদের এই এয়ার শো আগেও বহুবার কিন্তু এয়ার শোতে পার্টিসিপেট করেছে। প্রথম এয়ার শোতে পার্টিসিপেট করে 10 বছর আগে বেহরাইন, এবং গত 20 বছরে এটা সেকেন্ড এর অ্যাক্সিডেন্ট বলুন বা সেকেন্ড ক্র্যাশ। আমাদের সময় যখন আমরা সার্ভিসে ছিলাম তখন এত অত্যাধুনিক ভারত তো বানায়নি, এবং ভারতের কাছে কেনবারও পয়সা ছিল না অন্য দেশ থেকে। আমাদের সময় যে সমস্ত পাইলটরা আকাশে যেগুলো নিয়ে উঠতো সেগুলো রেগুলার ক্র্যাশ হতো, সে নিয়ে অনেক সিনেমাও হয়েছে, এবং সেই তাদের ফ্লাইং কফিন বলা হতো। এবং সেইখানে এই তেজসের সেফটি রেকর্ড খুব হাই, এটি পৃথিবীর একটি অত্যাধুনিক। এইবার আসি যে কেন হলো। এই এয়ার শোতে অ্যাক্সিডেন্ট নতুন না, আমাদের খালি একলা হয়নি। আপনি যদি দেখেন F-16 অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যদি দেখেন সুখয় অ্যাক্সিডেন্ট হয়েছে, সারা পৃথিবীর বড় বড় দেশের এয়ারক্রাফটে এয়ার শোতে ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়, এটা একদম আনকরা না। এবার একটা বেহরাইন বলছি আমি, 2002 সালে ইউক্রেনে একটি অ্যাক্সিডেন্ট হয়, যাতে দর্শকদের মধ্যে গিয়ে এয়ারক্রাফটটি পড়ে, সুখয় এয়ারক্রাফট ছিল, এবং 70 জন মারা যান, 500 জন আহত হয়। এখানে আমাদের একজন পাইলট আমরা হারিয়েছি, বাট বাকি সবাই সেফ আছেন। এবং এইটার মানে না, যারা এয়ারক্রাফট বিষয়ে বোঝেন, এই অ্যাক্সিডেন্ট মানে না যে ভারতের নাক কেটে গেল। আমি দেখছি সমাজ মাধ্যমে অনেক লোক উল্লাস করছে, অনেক দেশ। এবার কি হয়, আপনি যদি দেখেন হাতে গোনা দেশ, আমেরিকা, রাশিয়া, চায়না, যাদের কাছে 5th জেনারেশন 4.5 জেনারেশন আছে, হাতে গোনা 4-5টা কোম্পানি আছে, যেমন ড্যাসল্ট, যেমন আপনার বোয়িং, যেমন ইউরোফাইটার, এরা বানায়, যেমন সুখয়, এরা এই লেভেলের এয়ারক্রাফট বানাতে পারে, যেগুলো মানে এয়ার সুপারিটি এয়ারক্রাফট বলতে পারে। এবার এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, এবং এক্ষুনি আমি বলছি না, পাইলটের ত্রুটি হতে পারে, যান্ত্রিক ত্রুটি হতে পারে, স্যাবোটাজও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এটা ইজ টু আর্লি, আমি কেন কেউই বলতে পারবে না পৃথিবীর এই মুহূর্তে। কিন্তু এটা মানে না যে মানে ভারতের কোনো একটা বিশাল ব্যাপার হলো, কারণ এই জাহাজগুলো বিক্রি, মানে এই তেজাস গত বছর এই সময় অগস্ট মাসে ফ্রান্স এয়ারফোর্স হেড, চিফ অফ এয়ার স্টাফ ফ্রান্স আর জার্মানির এই তেজাস চালিয়ে বলেছেন যে দুর্দান্ত এয়ারক্রাফট। তারপরে জানেন আমাদের অনেকগুলো দেশ ইন্টারেস্ট দেখিয়েছে এটা কিনবে, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মালয়েশিয়া,
শ্রীলঙ্কা, ফিলিপাইন্স, অনেকগুলো দেশ, কারণ তাদের কাছে টেকনোলজি নেই। তারা ভারত যেমন 20 বছর আগে যেরকম ছিল সেরকম জায়গায়, এবার ভারত চেষ্টা করছে যে অন্যদের দেশের এয়ারক্রাফট কিনবো যতদিন নিজেরটা না ভালো হচ্ছে, এবং নিজেরটাও ব্যবহার করছে। গত 10 বছর ধরে তো তেজাস ব্যবহার হচ্ছে, ডিপ্লয় হচ্ছে, এবং শত্রু দেশগুলো ভয়ে মুখ শুকিয়ে যায় তেজাস দেখলে। এবার হচ্ছে কি যে তারা উল্লাস করছে, কিছু দেশের মানুষ হয়তো উল্লাস করছে, আনন্দ হচ্ছে তাদের, সেটা হতেই পারে, সেটা রাজনৈতিক ব্যাপার। কিন্তু এইটা মানে না যে ভারত পিছিয়ে যাবে, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা একটা স্যাটেলাইট লঞ্চ করেছিলাম, সেটা ফেল হয়। আমরা চাঁদের দক্ষিণ মেরুতে যাব বলেছিলাম, এবং সেই সময় দেখেছিলাম ইসরোর চেয়ারম্যান কাঁদছেন, প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছেন। এবার এই বছর আমরা দেখলাম সাকসেসফুল হলাম, আমরা আবার ঘুরে দাঁড়াবো, আবার সাকসেসফুল হবো, সারা পৃথিবীকে তেজাস বিক্রি করব। যেমন করে রাফায়েল বিক্রি করে ফ্রান্স, যেমন করে F-35 বিক্রি করে আমেরিকা, যেমন করে সুখয় বিক্রি করে রাশিয়া, আমরা সেই লিগে চলে এসেছি প্রথম 3-4টে দেশের মধ্যে। দুঃখের ব্যাপার, বাট এই মুহূর্তে তার বেশি কিছু না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।